সপ্তাহখানেক পর আজ ভার্সিটিতে পা রেখেছে আলো। মানুষটা তাকে এখনই আসতে দিতে চায়নি। বাড়িতে আর কিছুদিন রেস্ট নিতে বলেছিল, কিন্তু সে শোনেনি বারণ, না জানিয়েই একা একা চলে এসেছে। কারণ বন্ধু মহলের জন্য তার মনটা ছটফট করছে। ইস, কতদিন হয়ে গেল কাউকে দেখে না, কথা বলে না, আড্ডা দেয় না, হাসি মজাও করে না। আচ্ছা, সবাই কি তাকে ভুলে গিয়েছে, নাকি বড্ড অভিমান করে আছে জানা নেই আলোর। তবে তার খুব কষ্ট হচ্ছে, কারণ সে একই ক্লাসে আছে আর তার বন্ধু মহলেরা এগিয়ে গেছে। এভাবে হুট করে তার জীবন থেকে 1.5 বছর না গেলেও পারত। আলো আড়ালে চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ছেড়ে ব্যাগ চেপে ধরে এগিয়ে যেতে লাগলো। এই ভার্সিটিতে তার কত কত পুরনো স্মৃতি রয়েছে, অথচ আজ সব কিছু কেমন জানি নতুন নতুন লাগছে। চেনা জিনিসও অচেনা হয়ে গেছে। ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে হঠাৎই আলোর পা জোড়া স্লোথ হয়ে যায়। ওই তো তার প্রিয় মানুষজন, সবাই একসাথে বসে থেকে কিছু একটা নিয়ে কথা বলছে আর হাসাহাসি করছে। আলো দূরের থেকে অপলক নয়নে সবাইকে দেখে নিল, তারপর আস্তে ধীরে কাছে এগিয়ে গেল। এত মাস পর বান্ধবীকে দেখে সবার মুখের হাসি গায়েব হয়ে গেল। মুহূর্তের সকলে মাঝে পিনপত নীরবতা ছেয়ে যায়। আলো এতি অতি তাকাতে তাকাতে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছিস তোরা? শালুক তাচ্ছিল্যের সুরে বলল, এত মেয়ে দেখেছি, কিন্তু তোর মতো স্বার্থপর বেইমান মেয়ে দেখিনি। আলোর কান্না পেলেও সে নিজেকে সামলে নিয়ে তামান্নার দিকে তাকাই। তামান্না মুখ সরিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমাদের কাছে এসেছিস কেন? তোর স্বামীর কাছে যা, আর বিদেশেই থাক। আমরা কে হই তোর? কেউ না। আরে না, তুই আমাদের কেউ হোস, আর না তুই আমাদের কেউ হোস। তুই যেমন বিদেশের মাটিতে পা রাখতে না রাখতে ভুলে গেছিস আমাদের, আমরাও ঠিক তেমন ভুলে গেছি তোকে। তোরা যেমনটা ভাবছিস তেমন নয়। আসলে আমি এতদিন আলোকে সম্পূর্ণ কথা শেষ করতে দিল না ফারাব। বলে উঠল, হয়েছে থাক, আর এখন তোকে অজুহাত দিতে হবে না। আমাদের কাছে এত ফাও টাইম নেই যে তোর বাহানা শুনবো। আমরা অনেক আগেই তোকে ভুলে গেছে। এখন তুই থাক তোর মনে, আর আমাদেরকে থাকতে দে আমাদের মনে। এই চল তো। কথাগুলো বলে ফারাজ সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। নির্ঝর ঘাড় ঘুরিয়ে পিছনে একজোড়া অশ্রুসিক্ত নয়নের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমাদেরকে এভাবে পড়া করে দিলেও পারতিস। আলোর এক চোখ বেগ অশ্রু গড়িয়ে পড়ল, আর তার চিৎকার করে বলতে ইচ্ছে করলো, আমি তোদেরকে পর করে দেইনি, পরিস্থিতি আমাকে তোদের থেকে পর করে দিয়েছে। আমি কখনোই ভুলে যাইনি তোদেরকে, কখনোই যাইনি। আমি স্বার্থপর বেঈমান নই রে, একটুও নই। এক হাতে মাথা চেপে ধরে বেঞ্চের উপর খপ করে বসে পড়ল আলো। বড্ড ব্যথা করছে। আজকাল বেশি মানসিক চাপ নিতে পারে না, একটুতেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। এটার জন্য নিয়মিত ঔষধও খাচ্ছে। ডক্টর বলেছেন পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। এর মধ্যেও অতিরিক্ত টেনশন কিংবা মানসিক চাপ না দিতে, তার জন্যই সে এতদিন ভার্সিটিতে আসেনি। সে সবাইকে অনেকবার কল SMS দিয়েছিল, কিন্তু কেউ রিসিভ করেনি। এমনকি সামান্য SMS পর্যন্ত সিন করার প্রয়োজন মনে করেনি। এসব ভেবে হাসলো আলো। তার পরিবার সবার কথা ভেবেই কিছু জানায়নি, অথচ আজ তার এত বছরের বন্ধুত্ব এক মুহূর্তেই শেষ হয়ে গেল। এত বছরের আলো কিছুক্ষণ একা বসে থেকে পানি খেয়ে উঠে চলে গেল। তার ইয়ার লস হয়েছে, ফলস্বরূপ আগের বসে রয়ে গেছে। তুমি এখানে? আলো অন্যমনস্ক হয়ে ফাঁকা করিডোর দিয়ে হাঁটছিল। এই সময় তার ক্লাস থাকলেও একা এতিমের মতো ক্লাসে যেতে ইচ্ছে করছে না। তাই নতুন ক্লাসে পরিচিত নেই তার, আর না কাউকে চেনে, তাই সে একা একা ঘুরছে। তখন খুব চেনা পৌরুষালী কণ্ঠস্বর শুনে মুখ তুলে সামনে তাকাই। তার থেকে কিছুটা দূরে আধার স্যার কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। আলো হঠাৎই রেগে যায়। সে অদূরে পানির বোতল ছুঁড়ে মেরে চিল্লিয়ে বলে উঠল, আমি কোথায় আসবো নাকি আসবো না সেটার জন্য এখন আপনাকে কৈফিয়ত দিতে হবে, নাকি আপনার জন্য কাছ থেকে অনুমতি নিতে হবে? আধার কিছুক্ষণ চুপ করে থেকে এগিয়ে এসে দুহাতে আর আজলে আলোর চেহারা ধরে শান্ত গলায় বলল, আমি কখনোই তোমাকে বন্দি জীবন দিতে চাইনি, আর না ভবিষ্যতে দেব। তুমি আগে যেমন মুক্ত পাখি ছিলে, এখনও তাই রয়েছ। শুধু তোমার জীবনের সাথে এখন এই আমিটা জড়িয়ে গেছি। তুমি চাও বা না চাও, এই পুরো তুমিটার খেয়াল রাখার দায়িত্ব আমার। আর সেখানে শুধু একবার কেন, আমি 1000 বার কৈফিয়ত চাইব।
প্রত্যুত্তরে আলো কিছু বলল না, শুধু স্বামীর বুকের মাঝে মুখ লুকিয়ে রাখল। আধার এক হাতে আলিঙ্গন করে অন্য হাতে মাথা বুলিয়ে দিতে দিতে জানতে চাইল, শরীর খারাপ লাগছে? আমি ঠিক আছি। একটু থেমে পুনরায় বলল, সরি, আসলে আমি এমন রিয়াক্ট করতে চাইনি। আধার ঝুঁকে কপালের মাঝে ঠোঁট ছুঁয়ে ফিসফিসে বলল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আলোর ঠোঁটের কোণে হাসি ফুটল, অথচ তার চোখ দুটো টলমল করছে। আধার হয়তো মেয়েটার চোখের ভাষা বুঝতে পারল, তাই তো সে কথা ঘুরানোর জন্য গম্ভীর কণ্ঠে বলল, এখানে এসেছো ভালো কথা, তাহলে ক্লাস না করে টই টই করে ঘুরছো কেন? লিসেন মিস কালো, ক্লাস ফাঁকি দিলে সোজা পরীক্ষায় ফেল করিয়ে দেব, তখন বসে থেকে বাদাম খেয়েও আর আফসোস করো। অন্য সময় হলে আলো একটা ঝগড়া শুরু করে তো, কিন্তু এখন তার কিছু ভালো লাগছে না, তাই সে কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে স্যার, আমি ক্লাসে যাচ্ছি, আপনাকে কষ্ট করে আর ফেল করাতে হবে না। আধার ঠোঁট কামড়ে হেসে বলল, দ্যাটস লাইক এ গুড গার্ল। আলো মলিন হেসে পিছনে ঘুরে চলে গেল ক্লাস রুমের দিকে, আর আধার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেও চলে গেল একটা ক্লাসের দিকে। স্টপ গাইস। শালুক, তামান্না, ফারহান, নির্ঝর, মারুফ ক্লাস শেষ করে একসাথে সিঁড়ি বেয়ে নামছিল। তখন পিছন থেকে স্যারের গম্ভীর কণ্ঠস্বর শুনে সবাই থেমে যায় এবং ঘুরে দাঁড়ায়। তামান্না শান্ত গলায় বলে, জি স্যার, কিছু বলবেন? আধার দুহাত প্যান্টের পকেটে গুজে সিঁড়ি বেয়ে নামতে ধীর কণ্ঠে বলল, তোমরা আলোকে ভুল বুঝছো, তোমাদের ধারণার বাইরেও তার সাথে কী ঘটেছিল। স্যারের কথা শুনে সবার কপাল কুঁচকে যায়। শালুক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, স্যার, আপনি হয়তো আসল ঘটনা জানেন না, তাই এমন কথা বলছেন। ওই স্বার্থপর মেয়ে তার বিদেশি স্বামীর কাছে গিয়ে আমাদেরকে ভুলে গেছে, সামান্য একটা ফোন কলও দেয়নি। আমরা কতটা ছটপট করেছি জানেন? ওর পরিবারকে কল দেওয়ার পর এসব জানতে পারি। আমরা যেতে চেয়েছিলাম ওর বাড়িতে, কিন্তু যখন জানলাম ও দেশেই নেই, তখন আর যায়নি। শুধু ওর পরিবারকে হয়রানি করে কী লাভ? তোমাদের এই সত্যিই মনে হয় আলো এমনটা করবে? অন্তত তোমাদের সাথে? পাশ থেকে ফারা বলল, মনে হয় না স্যার, কিন্তু ও নিজেই এমনটা মনে করাতে আমাদেরকে বাধ্য করিয়েছে। দেশের বাইরে থাকাকালীন প্রতিদিন না হওয়ায় সপ্তাহে একবার করে আমাদের কল দিত, কিন্তু ও সেটাও করেনি। তাহলে কেন এখন ওর কথা আমরা ভাববো, যেখানে আমাদের কথাই ও ভাবেনি? দিন শেষে স্বামীকে পেয়ে আমাদের বন্ধুত্ব ভুলে গেছে। আধার দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, তোমরা ভুল করছো, আই রিপিট, ভুল করছো। আলো কখনোই তোমাদেরকে ভুলেনি, শুধু পরিস্থিতিটা খারাপ ছিল। আর তোমরা যেটা জানো সেটা সম্পূর্ণই ভুল। মেয়েটা কখনো দেশের বাইরে যায়নি, সে এই দেশেই ছিল। স্যারের কথা শুনে সবাই চমকে উঠল। মারুফ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, ও যদি এখানেই থাকতো তাহলে আমাদের সাথে যোগাযোগ রাখেনি কেন? আর ওর পরিবার কেন মিথ্যে বলল? তোমাদের কথা ভাবে সত্যি কথা বলেননি, আর এটাই ভুল হয়েছে ওনাদের। শুরু থেকে যদি তোমরা আসল কথা জানতে, তাহলে হয়তো এখন এমন ভুল বুঝতে না। যাই হোক, যা হবার তাই হয়ে গেছে। আমি জাস্ট এটা বলতে এসেছি, তোমাদের বান্ধবী 1 বছর কমায় ছিল এবং 6 মাস রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি ছিল। এই তো কিছুদিন আগেই বাড়িতে ফিরেছে। তোমাদের জন্য আরেকটা নিউজ রয়েছে। আলোর ভাই রোহিত, তার ওয়াইফ মেঘলা আর এই দুনিয়ায় নেই। 1.5 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এবং তোমাদের বান্ধবী সোজা কমায় চলে যায়। তোমরা ঠিকই বলেছ, মেয়েটা খুব স্বার্থপর। না হলে কি সবাইকে ছেড়ে একা হাসপাতালের বেডে দিনের পর দিন জীবন্ত লাশের মতো থাকতে পারতো? স্যারের কথাগুলো শুনে 5 জনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তারা অবিশ্বাস চোখে স্যারের দিকে তাকিয়ে আছে। একটু আগের বলা বাক্যগুলো ঠিক হজম করতে পারছে না। তারা এটা কল্পনাও করতে পারেনি। মেয়েটা এতদিন কোমায় ছিল, অথচ তারা ভুল বুঝে কত কিছুই না বলেছে। তামান্না তো মুখ চেপে ধরে নীরবে কেঁদে দিয়েছে। সবার চোখে অশ্রু টলমল করছে, কারণ কেউই এমনটা ভাবতে পারেনি। নির্ঝর কোনো মতে নিজেকে সামলিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু আপনি এত কিছু কিভাবে জানলেন? আধার পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নেমে যেতে যেতে বলে উঠল, আমি ওর হাজব্যান্ড অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ। আলো ক্লাস শেষে বাগানে বসে থেকে বই পড়ছিল। তখন খেয়াল করলো তার বন্ধু মহলের সবাই এসে পাশে বসেছে। তবুও সে কিছু বলল না, চুপচাপ বই পড়তে থাকলো। আলো, তামান্নার ডাকে আলো সাড়া দিল, বলুন সিনিয়র আপু। তামান্না, শালুক, ফারা কিছু না বলে
হঠাৎই মেয়েটাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। এতে আলো হকচকিয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলিয়ে নিল। মারুফ ধরা গলায় বলল, আমরা কখনো ভাবতে পারিনি এমন কিছু ঘটে যাবে। তবু আমাদের ব্যবহারের জন্য সরি, খুব সরি। আলো ফিচেল হেসে বলল, একজন স্বার্থপর বেঈমান মেয়ের কাছে সরি চাইতে হবে না, নয়তো দেখা যাবে সে আবারও আপনাদের ভুলে গিয়েছে। শালক শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসে বলল, সরি, আমি খুব সরি। হুট করে আমাদের এই দূরত্ব মানতে পারিনি। তোর উপর ভীষণ অভিমান হয়েছিল, তাই তখন রাগের মাথায় উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। তুই তো জানিস আমি বুঝি কম আর চিল্লাই বেশি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো তোকে ভুল বুঝবো না, কখনো না। আলো চোখের পানি মুছে হেসে বলল, ঠিক আছে, দিলাম ক্ষমা করে। এখন 3 মোটকি ছাড় আমাকে, নয়তো তোদের চাপে আবারও কমায় চলে যাব। তিনজন ছেড়ে দিল ফারাকে, ছেড়ে দিল আলোকে। ফারা চোখ মুখে অভিমানী কণ্ঠে বলল, আধার ছাড় যে তোর স্বামী হয় সেটা আমাদেরকে বলিসনি কেন? আলো মাথা চুলকিয়ে হাসার চেষ্টা করলো। সে আগেই বুঝতে পেরেছে ওই লোকটাই সব কিছু বলে দিয়েছে, কিন্তু এটাও যে বলেছে সেটা বুঝতে পারেনি। সে কিছুক্ষণ চুপ থেকে সবটা বুঝিয়ে বলল, সব কিছু শুনে নির্ঝর আফসোসের সুরে বলল, আহ, দিন শেষে কি না তোর কপালে ওই নিরামিষ বদমাইশ ছাড়চায় জুটল। নিশ্চয়ই বাড়িতেও তোর পায়ের সাথে পা মিলিয়ে ঝগড়া করে, আস্ত একটা নিম পাতার রসের মতো খাট্টা শ্লোক। কিন্তু তুই এটাকে সহ্য করিস কীভাবে? আমি তোর জায়গায় থাকলে নির্ঘাত পাগলখানে ভর্তি হয়ে যেতাম। আলো শব্দ করে হেসে উঠে বলল, ওই লোকটা যদি বুনোল হয় তাহলে আমিও বাঘা তেঁতুল। বুনোল নয়, বল করলা, নিমপাতার রস, সাথে মাংস ছাড়া নিরামিষ তরকারি। বলে আলো তামান্নার পিঠে চাটি মেরে গম্ভীর কণ্ঠে বলল, একদম আমার স্বামীকে নিয়ে মজা করবি না, নয়তো উনাকে বলে পরীক্ষায় ফেল করিয়ে দেব তোদেরকে। ফারা হেসে উঠে বলল, দেখা যাবে তোকেই ফেল করে দিয়ে বসে আছে তোর ব্যক্তিগত পচা ছাড়। আলো হেসে আনমনে বলে উঠল, উনি পচা নয়, খুব ভালো, আর আমার বেস্ট স্যার, বেস্ট হাজব্যান্ড। অনেকদিন পর আজ সবার সাথে একটু আড্ডা দিয়ে বাড়িতে ফিরে এসেছে আলো। গোসল করে নামাজ পড়ে নিচে নেমে এলো। বাইরে থেকে কফি খেয়ে আসায় খিদে নেই তার, শুধু 1 মগ কফি বানিয়ে নিল। দাদাজানের সাথে দেখা করে এসে দোতলায় ওঠার সময় তাহমিনা খান এসে বলে উঠলেন, আজ সন্ধ্যার তিথিকে পাত্রপক্ষ দেখতে আসবে, সব রান্নার দায়িত্ব তোমাকে দেওয়া হলো, আশা করছি পালন করবে। আলোর পিছন ফিরে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে মা, আমি সব কিছু দেখে নিব। তাহমিনা খান আর কিছু না বলে চলে গেলেন। রাত সকালেই বোনকে আনতে গিয়েছে। সে আপাতত একটা কোম্পানিতে জব করছে, তার বেতন দিয়ে তার হচ্ছে না। আগের হাত খরচের কাছে এই সামান্য বেতন তার কাছে কিছুই না, তবুও বড় ভাইয়ের থেকে আর একটা টাকাও নেয়নি। এখন থেকে নিজের খরচ নিজেই চালাবে, হাজার কষ্ট হলেও কখনো বড় ভাইয়ের কাছে হাত বাঁধবে না। আলো বিকেল থেকেই রান্নার কাজে নেমে পড়েছে, তাকে সাহায্য করছে শেফালি চাচি। এতগুলো রান্না করার সময় কয়েকবার ছ্যাঁকা খেয়েছে, আবার গরম তেলও ছিটকে পড়েছে, তবে মেয়েটার মুখ বুঝে নিজের দায়িত্ব পালন করে গিয়েছে। কারণ সংসারে এমন হবেই। সন্ধ্যার দিকে সব কিছু কমপ্লিট করে নিজের রুমে যায় আলো। এতক্ষণ রান্নাঘরে থাকার ফলে ঘেমে একাকার হয়ে যায়। মাথার থেকে পেঁচিয়ে রাখা ওড়না খুলে জামাকাপড় নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। গোসল না করলে আর সে শান্তি পাবে না। অন্যদিকে সবে ফিরেছে আধার। দোতলায় ওঠার সময় রান্নাঘরে একবার উকি দিয়েছে, মেয়েটাকে দেখতে না পেয়ে সরাসরি সোজা রুমে চলে এলো। ব্যাগ কোট রেখে হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের ওপর রাখলো। এখানেও আলোকে দেখতে না পেয়ে ভাবলো হয়তো দাদাজানের কাছে আসে, তাই সে শার্ট ট্রাউজার নিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল এবং সঙ্গে সঙ্গে স্তম্ভিত হয়ে গেল। আলো নিজের মতো করে শাওয়ার নিচ্ছে। চেঞ্জ করে তোয়ালে দিয়ে মাথার চুল পেঁচিয়ে পিছনে ফিরতেই 404 ভোল্টের ঝটকে খেলো। কৌটার ভেতর থেকে চক্ষুদ্বয় বেরিয়ে আসার উপক্রম হলো। সে কয়েক কদম পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি 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 কখন এলেন? আর এখানে কি? আধার দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বুজে নিজেকে সামলিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, ওয়াশরুমের দরজা খুলে যদি শাওয়ার নাও তাহলে এতে আমার কী দোষ? তাই বলে এইভাবে দাঁড়িয়ে থাকবেন তো কি তোমার সাথে শাওয়ার নিতাম?
আলো দাঁত কিরমিট করে বলল, অসভ্য লোক কোথাকার। আধার বৃদ্ধা আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে করতে বিড়বিড় করল, অসভ্য যদি হতাম তাহলে এতক্ষণ নিজ পায়ে দাঁড়িয়ে থাকতে পারত না। আলো শুনতে না পেয়ে জিজ্ঞেস করলো, কি বলছেন বিড়বিড় করে? আধার সোজা হয়ে নিচ থেকে টি শার্ট ট্রাউজার তুলে নিয়ে বলল, নাথিং। তুমি একবার আমাকে গোসল করতে দেখেছিলে, আর আজ আমি দেখলাম হিসাব বরাবর মিসেস খান। আলোর শরীরটা জ্বলে উঠল। সে রাগে লজ্জায় গজগজ করতে করতে বেরিয়ে আসার সময় শুনতে পেল, নেক্সট টাইম যদি এমন ভুল করো তাহলে তোমাকে সাগরে নিয়ে গিয়ে চুবানি দেবো মিস কালো। আলো চট করে পিছনে ফিরে মাথার তোয়ালে খুলে লোকটার মুখের উপর ছুঁড়ে মেরে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনিও যদি আবার এমন করেন তাহলে আপনার ওই সুন্দর চোখ দুটো তুলে নিব আমি। আধার কিছু না বলে হ্যাঁচকা টানে আলোকে নিজের কাছে নিয়ে এসে দরজার সাথে চেপে ধরল এবং কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, আজ শুধু দেখছি পরের বার একটা এমনটা নাও করতে পারি, তাই আগে থেকেই সাবধান করে দিলাম। বাই দ্য ওয়ে, এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাঙ্কস জান। বলি রক্তিম গালে দুটো চুমু খেলো। আলো লজ্জায় পারছে না মাটির নিচে ঢুকে যেতে। সে কোনো মতে লোকটাকে দূরে সরিয়ে দিয়ে তড়িঘড়ি করে চলে আসার জন্য কার্পেটে পা লেগে ধপাস করে উল্টে পড়ল। আলো বিরক্তিতে চোখমুখ কুঁচকে একটা গালি দিল। সব অঘটন আজ তারই সাথে ঘটছে, ধ্যাত। আলোকে পড়ে যেতে দেখে আধার ছুটে এসে বাহু ধরে তুলে জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছো? আলো মুখ সরিয়ে নিয়ে বলল, না। আধার কিছু না বলে আলোকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দেয়। তারপর খুব যত্নের সাথে ভেজা চুলগুলো মুছে দিতে লাগলো, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েও দিল। এত সময়ের মধ্যে আলো ভুলেও মুখ তুলে তাকায়নি আয়নায়। আধার নিজের কাজ শেষ করে এই 8 বক্স থেকে মলম নিয়ে এসে আলোকে ঘুরিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলো। কোমর দু হাত নিজের হাতের মাঝে নিয়ে শান্ত গলায় বলল, তোমাকে রান্না করতে মানা করেছিলাম। আলো এক পলক নিজের হাতের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি ঠিক আছি, আর সংসার করতে গেলে এমনটা হবেই। আপনি চিন্তা করবেন না। আধার 2 হাতে মলম লাগিয়ে দিয়ে বলল, রান্না করার সময় সতর্ক থাকবে এবং সাবধানে কাজ করার চেষ্টা করবে, ঠিক আছে? আলো ভদ্রমায়ের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। সময় অতিবাহিত হয়ে যায়। অতিথিকে দেখতে পাত্রপক্ষরা চলে এসেছে। তাদেরকে আপ্যায়ন করতে ব্যস্ত তাহমিনা খান। ড্রয়িং রুমে সকলে বসে আছে। সোহান খান টুকটাক কথা বলছেন। আধার রাতও মাঝে মধ্যে শুধু হু হ্যাঁ করছে। শেফালি চাচি নাস্তার প্লেটগুলো নিয়ে এসে টি টেবিলের ওপর সাজিয়ে রাখেন। তাহমিনা খান আলাপ আলোচনা করার সময় খেয়াল করলেন আলো তিথিকে নিয়ে আসছে। মেয়েকে দেখে হাসি মুখে বললেন, ওই তো আমার মেয়ে আসছে। ওনার কথা শুনে সবাই দোতলায় তাকায়। তিথির পরনে বেবি পিঙ্ক রঙা জামদানি শাড়ি, ফর্সা চেহারায় তেমন কোনো আহামরি সাজ নেই। মাথায় এক হাত ঘোমটে দেওয়া। আধার আলোকে যেভাবে চলতে বলেছিল আলো ঠিক এইভাবেই চলছে। সুতি বড় ওড়না হিজাবের মতো করে পড়ে আছে, শুধু ফর্সা চেহারা উন্মুক্ত। ভদ্রমহিলা মুগ্ধ চোখে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে উঠলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলো তিথিকে নিয়ে সবার সামনে সোফায় বসিয়ে দিল। তারপর দুজনেই সুন্দর করে সালাম করলো। পাত্রসহ তার ভাই, মা বাবা ও চাচা চাচি এসেছে। সাথে ওনাদের একমাত্র মেয়েও আছে, যে কিনা ঘুরে ঘুরে শুধু এ বাড়ির বড় ছেলের দিকেই তাকাচ্ছে, যেটা আলো অনেকক্ষণ ধরেই লক্ষ্য করেছে। সোহান খান যখন আলোকে সবার কাছে পরিচয় করে দিল তখন অজান্তেই দুজন ব্যক্তি চমকে উঠল। আলোর অন্যদিকে খেয়াল না থাকলেও সে ওই মেয়েটার চেহারা দেখে বেশ মজা নিচ্ছিল। কোনো মতে হাসি চেপে রেখে দ্রুত পায়ে রান্নাঘরে এসে খিলখিল করে হেসে ওঠে, ইস বেচারি মেয়েটার দিল টুট গয়া। বিয়ে নিয়ে কথাবার্তার এক পর্যায়ে এসে ঠিক হলো আগামী মাসে দিন তারিখ ঠিক করা হবে। তারপর অনিমেষ ও তিথির বিবাহ। আলো হাসি মুখে মিষ্টি নিয়ে গিয়ে সবাইকে মিষ্টি মুখ করালো। তারপর প্লেট করে মিষ্টি নিয়ে করিডোরে গেল। ফোন কল আসায় আধার এখানে এসে কথা বলছিল। তখন পাশে কারোর অস্তিত্ব অনুভব করে ঘাড় ঘুরিয়ে তাকাতেই আলো টুপ করে মুখের ভেতর মিষ্টি পুড়ে দিল। মেয়েটার এহেন কাজে আধারের চোখ দুটো বড় বড় হয়ে যায়। আলো স্যারের থমথমে চেহারা দেখে ফিক করে হেসে দেয়। সে হাসতে হাসতে চলে যাওয়ার পর পা বাড়াতেই আধার কোমর চেপে ধরে নিজের সামনে নিয়ে এলো। আলোর মুখের হাসি গায়েব হয়ে গেল। সে ড্যাব ড্যাব করে মুখ তুলে সামনে তাকায়।
আধার মাথা নিচু করে আলোর মুখের সামনে মুখ নিয়ে এসে ইশারায় মিষ্টি নিতে বলল। অন্যদিকে ফোনের ওপর প্রান্ত থেকে একজন ব্যক্তি হ্যালো হ্যালো করেই যাচ্ছে। আলো উপায় না পেয়ে মুখ বাড়িয়ে এক বাইটে অর্ধেক মিষ্টি নিয়ে সেখান থেকে চলে যায়। আর আধার আনমনে হেসে ঠোঁট মুছে অর্ধেক মিষ্টি খেয়ে ফোনে কথা বলতে শুরু করলো। ডিনার শেষে সব মেহমানরা বিদায় নিয়ে চলে যায়। তাহমিনা খান আজ বেশ খুশি। তিনি মনের মতো মেয়ের জন্য পাত্র পেয়েছে, সাথে বড়লোক পরিবারও। আলো রান্নাঘরে সবকিছু গুছিয়ে রেখে ভেজা হাত ওড়নায় মুছতে মুছতে সিঁড়ি বেয়ে উপরে উঠল। নিজের রুমের দিকে যেও কিছু একটা ভেবে তিথির রুমের দিকে গেল। সে শুরু থেকে খেয়াল করেছিল মেয়েটার মন খারাপ। আর কিছু জিজ্ঞেস করার সুযোগও হয়ে ওঠেনি, তাই এখন যাচ্ছে একটু কথা বলতে। রুমের দরজা চাপানো ছিল। আলো আস্তে করে দরজা খুলে ভেতরে মাথা ঢুকিয়ে উঁকি দিল এবং সঙ্গে সঙ্গে চমকে উঠল। ফ্লোরের মাঝে শাড়ি, চুড়ি, জুয়েলারি এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানার মাঝে তিথি উপর হয়ে বালিশে মুখ গুজে ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদছে। আলো দ্রুত ভেতরে প্রবেশ করে তিথির পাশে বসে মাথায় হাত দিয়ে রেখে অস্থির গলায় জানতে চাইল, কি হয়েছে তিথি? তুমি এইভাবে কাঁদছো কেন? ভাবির কণ্ঠস্বর শুনে তিথি উঠে বসে কাঁদতে কাঁদতে বলল, আমি এই বিয়ে করবো না ভাবি, কিছুতেই করব না। মেয়েটার কথা শুনে আলোর কপাল কুঁচকে গেল। সে জিজ্ঞাসা করলো, কেন করবে না? আর পাত্রসহ পরিবারও বেশ ভালো, তাহলে? তিথি কিছু না বলে নীরবে চোখের পানি বিসর্জন দিতে থাকলো। আলো কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, আজ হোক বা কাল তোমাকে বিয়ে দিতেই হবে। সেখানে এখন করলে কি সমস্যা? তুমি এই সাহা পরিবারের সুখী হবা। এই বিয়েতে সবারই মত রয়েছে, এমনকি তোমার বড় ভাই আরও। তবুও যদি তোমার আপত্তি থাকে তাহলে এভাবে না কেঁদে কুটে সবাইকে বলো। আশা করছি সবাই তোমাকে বুঝবে। আর লেখাপড়া নিয়েও কোনো সমস্যা নেই। ভাইয়া ও ওনার পরিবারের সবাই তোমাকে পড়াশোনা করাতে রাজি আছে। তুমি যতদূর পর্যন্ত চাও ততদূর পর্যন্ত পড়তে পারবে। আর এখন ভালো পরিবার আর এমন ভালো পরিবার কিছু সহজে পাওয়া যায় না। তাই বলছি একটু ভেবে দেখো। কথাগুলো বলতে বলতে মেয়েটার চোখ মুখ মুছে দিল আলো। তিথি জোরে জোরে শ্বাস টেনে নিতে নিতে একসময় কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি একজনকে ভালোবাসি ভাবি, আর তাকেই বিয়ে করতে চাই। চলবে? গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।